আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। ভবিষ্যতে ডিজিটাল পদ্ধতিতেই সব চলবে, বাদ যাবে না কৃষিখাত, বললেন প্রধানমন্ত্রী। করতোয়ার পাড়ে নির্মাণ হবে হাইটেক পার্ক, জানালেন পলক। প্রতিদিনই শনাক্ত হচ্ছে অবৈধ হ্যান্ডসেট, গ্রাহক হয়রানি বন্ধে সর্বোচ্চ সতর্ক সরকার। বিটকয়েন মাইনিংয়ের কেন্দ্রস্থল এখন যুক্তরাষ্ট্র। 3 ঘন্টা ডাউন থাকার পর ফিরল স্ন্যাপচ্যাট। হংকংয়ে জ্যাকমা এবং সবচেয়ে বয়স্ক হিসেবে মহাকাশে ভ্রমণ করলেন অভিনেতা শ্যাটনার। এবার পুরো খবর। ভবিষ্যতে ডিজিটাল পদ্ধতিতেই সব চলবে, বাদ যাবে না কৃষিখাত, বললেন প্রধানমন্ত্রী। ডিজিটাল বাংলাদেশে শুরু হয়েছে তথ্য প্রযুক্তির বিপ্লব। অন্যান্য খাতের মতো এই খাতেও বাদ যাবে না প্রযুক্তির ছোঁয়া, এমনটাই জানিয়েছেন ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব খাদ্য দিবস 2021 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই তথ্য জানান প্রধানমন্ত্রী। আমাদের কৃষি বিজ্ঞানীরা কৃষিখাতে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি ব্যবহারের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। ভবিষ্যতে সেই ডিজিটাল পদ্ধতিতেই সব চলবে, যে আমাদের এই কৃষি খাতটাও যেন তার থেকে পিছিয়ে না থাকে, তার প্রস্তুতি আমরা এখন থেকে নিচ্ছি। কৃষিক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, কৃষি বাতায়ন, কৃষক বন্ধু ফোন সেবা সহ এ সময় খাদ্য উৎপাদন ও কৃষির আধুনিকায়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা কৃষি বাতায়ন, কৃষক বন্ধু ফোন সেবা, 3331 কৃষকের জানালা, কৃষি কল সেন্টার প্রায় 16,123টি ইত্যাদির মাধ্যমে আমরা কৃষকদের সাথে তথ্য আদান প্রদানের ব্যবস্থা করি। আমার একজন কৃষক ভাইও একটা ছবি তুলে এই কৃষি বাতায়ন থেকে অথবা তথ্য কেন্দ্র থেকে যে কোনো তথ্য পেতে পারি। সেই কল সেন্টার সারা বাংলাদেশে আমরা তৈরি করেছি। সরকার প্রধান তার বক্তব্যে গবেষণার দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং কৃষিতে সফলতার জন্য বাংলাদেশি কৃষি বিজ্ঞানী ও গবেষকদের প্রশংসা করেন। আমাদের যেমন ইলিশ গবেষণা আছে চাঁদপুরে, তাছাড়া মৎস্য গবেষণা, সব কিছু আমরা করে যাচ্ছি। কাজে আমরা খাদ্য পুষ্টি আমাদের সব গবেষণাগুলি কিন্তু এটা কিন্তু চলমান থাকতে হবে। একটা গবেষণা করেই বন্ধ করা যাবে না, এটাকে আরও সামনে আসবে। যে আমাদের পুষ্টির চাহিদা পূরণের জন্য গবেষণা করে বিড়ি কর্তৃক উদ্ভাবিত বঙ্গবন্ধু ধান 100, এটা যারা উৎপাদন করেছেন, এটা যারা উদ্ভাবন করেছেন, সেই কৃষিবিদদের আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শমা রেজাউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহুল ইসলাম। করতোয়ার পাড়ে নির্মাণ হবে হাইটেক পার্ক, জানালেন পলক। বগুড়ার করতোয়া নদীর পাড়ে 102 একর স্থান জুড়ে অত্যাধুনিক হাইটেক পার্ক নির্মাণের ঘোষণা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 16 অক্টোবর বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন প্রতিমন্ত্রী। হাইটেক পার্কের পাশাপাশি বগুড়ায় 100 কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন এবং পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইনকিউবেশন হাব নির্মাণের ঘোষণাও দেন জুনাইদ আহমেদ পলক। আমি একটু আগে যে 102 একর জায়গা হোসনে আবার নেতৃত্বে দেখে আসলাম, সেইখানে আমরা একটি অত্যাধুনিক হাইটেক পার্ক নির্মাণ করব। সেটার জন্য আমরা ইতিমধ্যে বাছাই করেছি। সারা বাংলাদেশে যে 64টি শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার হচ্ছে, সেইখানে আমরা পরবর্তী ফেজে আমরা বগুড়াতেও একটি শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার আমরা স্থাপন করব, যেটা প্রায় 100 কোটি টাকা ব্যয়ে, যেখান থেকে আমরা হাজার হাজার তরুণ তরুণীকে প্রতি বছর আমরা প্রশিক্ষণ এবং ইনকিউবেশনের মাধ্যমে তাদেরকে সরাসরি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো বাংলাদেশকে বিকেন্দ্রীকরণ দর্শন বাস্তবায়নে কাজ করছে, এমনটাই উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী সনদ নির্ভর শিক্ষা নয়, দক্ষতা নির্ভর শিক্ষিত প্রজন্ম গড়ে তোলার প্রতি আহ্বান জানান। আমরা পুরো বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর যে বিকেন্দ্রীকরণের যে দর্শন, সেটাকে আমরা বাস্তবায়ন করছি। শুধুমাত্র সনদ নির্ভর শিক্ষা নয়, একটি দক্ষতা নির্ভর শিক্ষিত প্রজন্ম গড়ে তোলা, যারা শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন করবে প্রযুক্তি খাতে এবং শুধুমাত্র চাকরির পেছনে ছুটবে না, তারা নিজেরা নতুন নতুন স্টার্ট আপ নিয়ে নিজেরা উদ্যোক্তা হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পুনর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বোর্ড অব ট্রাস্টের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম, উপাচার্য মোহাম্মদ মোজাফফর হোসেন এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার বিকর্ণ কুমার ঘোষ। প্রতিদিনই শনাক্ত হচ্ছে অবৈধ হ্যান্ডসেট, গ্রাহক হয়রানি বন্ধে সর্বোচ্চ সতর্ক সরকার। দেশের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR সিস্টেমে 55 লাখের বেশি হ্যান্ডসেট অবৈধ চিহ্নিত হয়েছে। এসব সেট এখন চালুর চেষ্টা করা হলেই তার মৃত্যু ঘণ্টা অনিবার্য। অবৈধভাবে চিহ্নিত এসব সেটের কোনোটা চোরাই পথে, লাগেজের মাধ্যমে বা অন্য কোনোভাবে শুল্ক ফাঁকি দিয়ে এসেছে। ফলে এর বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বা ভ্যাট গোয়েন্দারা কাজ করবেন, BTRC নয়। ডিজি বাংলার সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। স্মাগলিং বন্ধ করা, লাগেজ বন্ধ করা, এইসব কাজগুলো তো প্র্যাকটিক্যালি BTRC না। তো অবিকৃত অবৈধ সেট যদি হয় সেগুলো উদ্ধার করবে মানে শুল্ক গোয়েন্দারা, এবং দরকার হলে র্যাব নিয়ে অভিযান চালাবে, এবং সেই উদ্ধার করার কাজটা তো তাদের, যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা কাস্টমস যারা আছে তাদের কাজকর্ম করার জন্য যে তথ্যাদি দরকার সেগুলো দেব। তবে এই প্রক্রিয়ায় যেন কোনো গ্রাহক কোনোভাবেই হয়রানিতে না পড়েন সেদিকটাই সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে সরকার। তাই এখনই কোনো ফোন বন্ধ হচ্ছে না। আমরা সাধারণ মানুষ কোনো রকমের ভোগান্তিতে পড়ে এটা আমরা করতে দেব না। তো আমাদের মূল পারপাস ডেটাবেসটা থাকবে, এবং সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হয় সেই রকম কোনো পদক্ষেপ আমরা নেব না। দ্যাটস ইট। শনাক্ত করার পরে আমরা ওই যে হুট করে তাৎক্ষণিকভাবেই তোমার বন্ধ করাটা, এটা করার চাইতে আমরা একটু যাচাই বাছাই করব, একটু পর্যবেক্ষণ করব, তারপরে তথ্যানুসন্ধান করব, এবং সেই অনুপাতে আমরা যেখানে যেখানে পদক্ষেপ নেওয়া দরকার সেই সব পদক্ষেপগুলো নেব। এছাড়াও মোবাইল ফোনের এই তথ্য ভান্ডার আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি অর্জনে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। আমাদের যে বড় ডেভেলপমেন্ট সেটা হচ্ছে আমাদের এই প্রথম একটা IMEI ডেটাবেস তৈরি হয়েছে, এবং এটা আপডেট হতে থাকবে। এটাকে আমরা ইন্টারন্যাশনালি লিঙ্ক করব, ফলে আমাদের সেট যাতে ইন্টারন্যাশনালিও রান করতে পারে এবং ইন্টারন্যাশনালি নিবন্ধিত সেট যাতে বাংলাদেশেও কাজ করতে পারে সেই ব্যবস্থা আমরা করি। এদিকে এই পদ্ধতি চালুর পর থেকে বাজারে অবৈধ পথে আমদানি হওয়া সেটের পরিমাণ প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন BMPI এর যুগ্ম সম্পাদক মোহাম্মদ মেজবাউদ্দিন। গত বছরের হিসেব অনুযায়ী আমাদের প্রায় 2 বছর আগে 7 থেকে 8 লক্ষ স্মার্টফোন বিক্রি হতো বাংলাদেশে লিগ্যাল চ্যানেলে, যেটা এই বছরে আমরা অ্যাভারেজলি দেখেছি প্রায় 11 লক্ষ হয়ে গেছে, যেটা লিগ্যাল সিস্টেমে আসতেছে। তো সুফল কিছুটা আসতেছে আমাদের, বাট পরিপূর্ণভাবে যখন সবকিছুই বন্ধ হয়ে যাবে, ব্ল্যাকলিস্ট হয়ে যাবে, যেটা আমরা আশা করতেছি, হয়তো কিছু ফাইন টিউন চলতেছে, বাট আমরা হয়তো BTRCর সাথে আলাপ আলোচনা করে বুঝতে পারবো যে এটার অগ্রগতি কতটুকু, কবে নাগাদ পরিপূর্ণভাবে সিস্টেম দিয়ে লক হয়ে যাবে, তখন এটা ডেফিনেটলি অনেক বেশি বেড়ে যাবে। স্যামসাং ফোন বাংলাদেশে তৈরিকারী প্রতিষ্ঠান FDL এর শীর্ষ এই কর্তা বলছেন, নতুন নিয়ম চালুর পর ইতোমধ্যেই অনেকের ফোন বন্ধ করার খবর তাদের কাছে এসেছে। যখনই এমন কোনো অভিযোগ তারা পেয়েছেন তখন ওই ব্যবসায়ীকে নিয়ম অনুযায়ী নিবন্ধনের জন্য বলেছেন। তবে এখন পর্যন্ত ডেটাবেজে কোনো ভুল পাওয়া যায়নি। BTRC সূত্রে জানা গেছে NEIR সিস্টেম তুরস্ক, শ্রীলঙ্কা, ফিলিপাইন সহ অনেক দেশেই বাস্তবায়ন করা হয়েছে। BTRC বলছে মোবাইল অপারেটরদের কাছ থেকে প্রাপ্ত IMEI এর সংখ্যা 44.53 কোটি, যা ইতোমধ্যেই স্বয়ংক্রিয়ভাবে NEIR সিস্টেমে নিবন্ধিত হয়েছে। বর্তমানে প্রায় 22 কোটি 26 লাখ মোবাইল হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত রয়েছে। নজর দিচ্ছি বিশ্ব প্রযুক্তির খবরে। বিটকয়েন মাইনিংয়ের কেন্দ্রস্থল এখন যুক্তরাষ্ট্র। বিশ্বে বিটকয়েন মাইনিংয়ের সবচেয়ে বেশি শেয়ার দখলের মাধ্যমে চীনকে পেছনে ফেলল যুক্তরাষ্ট্র। ব্রিটেন ক্যামব্রিজ সেন্টার ফর অল্টারনেটিভ ফাইন্যান্স বুধবার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
গত মে মাসে চীনের স্টেট কাউন্সিলের বিটকয়েন ট্রেডিং এবং মাইনিংয়ের বিষয়ে কঠোরতার প্রভাব দেখা গেছে এই প্রতিবেদনে, কারণ ওই সময়ের পর দেশটিতে মাইনিং বন্ধ করে অনেকেই বিদেশে চলে গেছেন, আবার কেউ কেউ পুরোপুরি বিটকয়েন মাইনিং ছেড়েই দিয়েছেন। প্রতিবেদনে দেখা গেছে আন্তর্জাতিক বিটকয়েন নেটওয়ার্কে 2019 সালে 75% শেয়ার ছিল চীনের। এরপর গত জুলাইয়ে সেটি 44% কমে আসে, আর সাম্প্রতিক তথ্যে সেটি শূন্যের কোঠায় নেমে গেছে। চীনের ধারাবাহিক নিষেধাজ্ঞায় অনেকেই উত্তর আমেরিকা ও মধ্য এশিয়ার দিকে নজর দিয়েছেন। চীনের মাইনাররাও চীন থেকে সরে এসেছেন। ফলে আগস্টের শেষ নাগাদ বিশ্বে বিটকয়েন মাইনিংয়ে 1 নম্বর অবস্থানে চলে এসেছে যুক্তরাষ্ট্র। 35.4% শেয়ার নিয়ে কাজাখস্তান এবং রাশিয়ার উপর রয়েছে দেশটি। বিটকয়েন মাইনিংয়ে হাই পাওয়ার কম্পিউটারের প্রয়োজন হয়, বিশেষ করে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ডেটা সেন্টারগুলোতে। এসব কম্পিউটার জটিল গাণিতিক সমস্যার সমাধান করে, যাতে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। আর তাই চীনসহ বিভিন্ন দেশে বিটকয়েন মাইনিংকে নিরুৎসাহিত, এমনকি নিষিদ্ধ করা হচ্ছে। 3 ঘন্টা ডাউন থাকার পর ফিরল স্ন্যাপচ্যাট। ভারতীয় সময় বুধবার সকালে অনেক গ্রাহকের ক্ষেত্রেই কাজ করছিল না স্ন্যাপচ্যাট। ফলে অ্যাপটিতে প্রবেশ বা এর মাধ্যমে বার্তা আদান প্রদান করতে পারছিলেন না তারা। এ সময় অ্যাপটির হাজার হাজার ব্যবহারকারী ওয়েবসাইট ও অ্যাপ মনিটরিং সাইট ডাউন ডিটেক্টরে নিষ্ক্রিয়তার অভিযোগ করেন। 3 ঘন্টা ডাউন থাকার পর সেবাটি পুনরায় সচল হয়েছে বলে টুইট করে ব্যবহারকারীদের জানিয়েছে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। গত সপ্তাহে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পরিষেবা যেমন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার সহ ফেসবুক ইনকের অধীন সব অ্যাপ 6 ঘন্টার বেশি সময় নিষ্ক্রিয় ছিল। হংকংয়ে জ্যাকমা। আধিপত্য বিস্তারকারী আচরণ থেকে শুরু করে ভোক্তা অধিকার প্রশ্নে নিয়ন্ত্রকদের তোপের মুখে রয়েছে আলিবাবা। গত বছরের অক্টোবরে সাংহাইয়ে বক্তব্য রাখার সময় চীনের আর্থিক নিয়ন্ত্রকদের সমালোচনা করায় অনেকটাই বেকায়দায় পড়েন আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাকমা। এরপর থেকেই দীর্ঘদিন ধরেই অন্তরালেই থাকছেন তিনি। তবে সম্প্রতি তার দেখা মিলেছে হংকংয়ে। সেখানে ব্যবসায়ী সঙ্গীদের সঙ্গে তিনি বৈঠক করেছেন বলে নিশ্চিত করেছে 2টি সূত্র। রয়টার্সের প্রতিবেদন বলছে, গত সপ্তাহে অন্তত কয়েকজন ব্যবসায়িক সহযোগীর সঙ্গে দেখা করেছেন মা। আলিবাবা প্রতিষ্ঠাতার কার্যক্রম মূলত পূর্ব চীনা শহর হাওঝং ভিত্তিক। আলিবাবার প্রধান কার্যালয়ও সেখানেই। তবে হংকংয়ের শেয়ার বাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান আলিবাবা, সেখানে জ্যাকমার অন্তত একটি বিলাসবহুল বাড়িও রয়েছে। চীনা সরকারের তোপের মুখে গত বছরই বন্ধ হয়ে যায় মার অ্যান্ড গ্রুপের মেগা ইনিশিয়াল পাবলিক অফারিং। এরপরই সবার চোখের আড়াল হয়ে যান তিনি। তবে চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত এক ভিডিওতে দেখা মেলে তার। সেখানে একদল শিক্ষকের সঙ্গে কথা বলতে দেখা যায় এই শতকোটিপতিকে। এরপর সেপ্টেম্বরের 1 তারিখে সামনে আসে জ্যাকমার কিছু আলোকচিত্র। সেখানে দেখা যায় পূর্ব জেজিয়াং প্রদেশের কিছু কৃষি গ্রিনহাউস ঘুরে দেখছেন তিনি। সবচেয়ে বয়স্ক হিসেবে মহাকাশে ভ্রমণ করলেন অভিনেতা শ্যাটনার। স্টার ট্রেকের জনপ্রিয় চরিত্র ক্যাপ্টেন কার্ক, যার আসল নাম উইলিয়াম শ্যাটনার। বুধবার বাস্তবেই জীবনে প্রথমবারের মতো মহাকাশ ভ্রমণ করেছেন 90 বছর বয়সী খ্যাতিমান এই অভিনেতা। জেফ বেজোসের মালিকানাধীন ব্লু অরিজিনের দ্বিতীয় যাত্রীবাহী ফ্লাইটে মহাকাশ যাত্রার মাধ্যমে সবচেয়ে বয়স্ক মহাকাশ যাত্রীর রেকর্ড গড়লেন তিনি। মাত্র কয়েক মাস আগে সবচেয়ে বয়স্ক ব্যক্তির খেতাবটি পেয়েছিলেন 82 বছর বয়সী অ্যাভিয়েশন পথিকৃৎ ওয়ালি ফাং। তিনি জেফ বেজোসের সাথেই মহাকাশে সঙ্গী হয়েছিলেন। স্টার ট্রেকের স্টারশিপ এন্টারপ্রাইজের কাল্পনিক গ্যালাকটিক ভ্রমণ না হলেও শ্যাটনারের এই মহাকাশ ভ্রমণ অবশ্যই মহাকাশ পর্যটনের মাইলফলক হয়েই থাকবে। সিনেমার জগতের গল্পকে তিনি তার জীবদ্দশায় বাস্তবে অভিজ্ঞতা নিতে পারলেন। ভ্রমণ শেষে শ্যাটনার আবেগাপ্লুত হয়ে পড়েন। বুধবার পশ্চিম টেক্সাসের গ্রামীণ শহর ভ্যান হর্নের লঞ্চ সাইট থেকে ব্লু অরিজিনের দ্বিতীয় যাত্রীবাহী ফ্লাইটটি যাত্রা শুরু করে। মহাকাশ ভ্রমণ শেষে তাদের ক্যাপসুলটি যখন পৃথিবীতে ফিরে আসে এবং পৃথিবীর মাটিতে অবতরণ করে, তখন সেখানে উপস্থিত ছিলেন জেফ বেজোস। তিনি নিজেই ক্যাপসুলের দরজাটি খুলে শ্যাটনার সহ অন্য 3 আরোহীকে স্বাগত জানান। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।